যেটা আমাদের দেশে একটা রোগে পরিণত হতে যাচ্ছে, তাকে বন্ধ করার জন্য কড়া আইন আনা হবে। কোনোভাবেই পেপার লিক হওয়া মানে যুবকদের স্বপ্ন নষ্ট হওয়া। সেটা পেপার লিককে আমরা বন্ধ করব, কঠোর থেকে কঠোরতম আইন করব, যাতে কোনোভাবে পেপার লিক বা এই যে প্রশ্নপত্র জাল, বিভিন্ন সময় প্রশ্নপত্র লিক হয়ে যায়, এর বিরুদ্ধে যেন ব্যবস্থা নিতে পারে। বিজেপি স্বচ্ছভাবে চাকরি দিয়েছে, আমরা আরও পারদর্শিতার সাথে স্বচ্ছভাবে আমরা যুবকদের চাকরি দেব। আমরা স্টার্ট আপ ইকোসিস্টেম ফাইন্যান্সিংয়ের উন্নতি করব, স্টার্ট আপগুলোকে সহযোগিতা করব, অর্থাৎ জব সিকারের থেকে জব গিভার, অর্থাৎ চাকরি চেয়ে বেড়ানোর থেকে চাকরি ক্রিয়েট তৈরি করবে আমাদের যুব সমাজ। আপনারা জানেন বিগত দিনে ভারতবর্ষে হাইয়েস্ট স্টার্ট আপ তৈরি হয়েছে। ভারতবর্ষের ইতিহাসে কোনো এই পরিমাণ স্টার্ট আপ তৈরি হওয়ার কিন্তু রেকর্ড নেই। এবং ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে, ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে আরও সরকার ইনভেস্ট করবে এবং তার ফলে যুব সমাজের কর্মসংস্থান হবে। কৃষকদের জন্য আপনারা জানেন প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধির মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী কৃষকদেরকে বছরে ৬,০০০ টাকা করে দেওয়া হয়। এবং আমরা বিগত দিনে ২২টি ফসলের এমএসপি মানে ন্যূনতম সহায়ক মূল্য যাকে বাংলায় বলি, ২২টি ফসলের এমএসপিতে আমরা বৃদ্ধি করেছি। এবার এই বাজেটে আমরা যে মূল লক্ষ্য রেখেছি, আগামী ৫ বছরের মধ্যে ডাল এবং ভোজ্য তেল এই দুটি বিষয়ে ভারত আত্মনির্ভর হবে, স্বয়ংসম্পূর্ণ হবে। এতদিন আমরা পাম তেল বলুন বা যে কোনো তেলের জন্য বিদেশিদের উপর নির্ভরশীল, বৈদেশিক মুদ্রা এতে নষ্ট হচ্ছে। সরকার ব্যবস্থা নেবে, সরকার নতুন প্ল্যান তৈরি করবে, যার মাধ্যমে কৃষকদের সহযোগিতা করে আমরা ডাল উৎপাদনে এবং তৈল উৎপাদনে আমরা আত্মনির্ভরতা, স্বয়ংসম্পূর্ণতা গ্রহণ করব বা অর্জন করব। সবজি উৎপাদন এবং সংরক্ষণের জন্য নতুন গোটা দেশ জুড়ে নতুন নতুন ক্লাস্টার তৈরি করা হবে। শ্রী অন্ন, জোয়ার, বাজরা, রাগি যেগুলোকে আমরা গুরুত্ব দিতাম না, এখন দেখা যাচ্ছে সব থেকে বেশি ফাইবার মিনারেল তাতে আছে। সেই শ্রী অন্নগুলোকে আমরা সুপার ফুড হিসাবে তৈরি হবে এবং গোটা ভারতবর্ষের কৃষকরা, গরিব কৃষকরা যারা শ্রী অন্ন চাষের সাথে যুক্ত, তারা এই সুপার ফুড হিসাবে শ্রী অন্নকে তুলে ধরার ফলে তাদের রোজগার বাড়বে এবং আমাদের বাংলার মতো জায়গায় চাষের ডাইভার্সিটি আসবে, চাষের বৈচিত্র্যতা আসবে। চাষের যত বৈচিত্র্যতা আসবে, কৃষকদের ফসলের উৎপাদনও বাড়বে, কৃষি বিজ্ঞানীরা আরও ভালো বলতে পারবেন এবং তার সাথে সাথে কৃষকদের ফসলের মূল্য পাবে তারা। আমাদের এখানে কি সমস্যা, আলু চাষ হচ্ছে তো, যেবার সবাই আলু চাষ করছে, ফলে আলুর দাম পাচ্ছে না কৃষকরা। পরের বার কেউ আলু চাষ করছে না বা খুব কম সংখ্যক আলু চাষ করছে, সেবার আবার আলুর দাম বেড়ে যাচ্ছে, সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে। অর্থাৎ চাষের বৈচিত্র্যতা প্রয়োজন। বৃহত্তর যে আনাজের ভাণ্ডার অর্থাৎ শস্য ভাণ্ডার তৈরির পরিকল্পনা, পৃথিবীর মধ্যে বৃহত্তর শস্য ভাণ্ডার তৈরির পরিকল্পনা ভারত সরকার নিচ্ছে। কীটনাশক প্রয়োগ, সয়েল হেলথ এবং এইসব ক্ষেত্রে নতুন নতুন প্রযুক্তিকে ব্যবহার করা হবে। যেমন দ্রোণ দিদির কথা আপনারা শুনেছেন, আমি পরবর্তী সময়ে আসবো মহিলাদের ক্ষেত্রে। এই দ্রোণের মাধ্যমে কীটনাশক প্রয়োগ করা হবে জমিতে, সেই ধরনের চিন্তাভাবনা করা হচ্ছে। তার ফলে পাঞ্জাবে যেমন ক্যান্সার এক্সপ্রেসের মতো একটা ট্রেনের নাম হয়ে গেছে ক্যান্সার এক্সপ্রেস, যে সেখান থেকে ট্রেনে চেপে মানুষ ক্যান্সারের চিকিৎসার জন্য মুম্বাই যায়। দেখা যাচ্ছে যে কীটনাশকগুলো সরাসরি হাতে প্রয়োগ করার ফলে কৃষকদের নানা ধরনের ব্যাধি হচ্ছে, তার হাত থেকে আমরা বাঁচব। কৃষকদের চাষ সম্পর্কিত তথ্য এবং সেবা প্রদান করতে আরও বেশি করে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা হবে। মহিলাদের জন্য আপনারা জানেন আমাদের ১ কোটি গ্রামীণ মহিলাদের লাখপতি দিদি গড়ে তোলা সম্ভব হয়েছে সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে। বাংলায় যাকে সংক্ষেপে আমরা সংঘ বলি। এই সংঘের মহিলাদেরকে তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে ব্যবহার করে, তাদেরকে ভয় দেখায় আপনারা লোন পাবেন না, হ্যান পাবেন না। কিন্তু আসলে কেন্দ্র সরকারের নীতির জন্য এই মহিলারা ১ কোটি মহিলা গোটা দেশে লাখপতি দিদিতে পরিণত হয়েছে। আগামী ৫ বছরে নরেন্দ্র মোদী সরকারের লক্ষ্যমাত্রা ৩ কোটি মানুষকে, ৩ কোটি মহিলাকে, মানুষকে বলা ভুল হচ্ছে, ৩ কোটি মহিলাকে আমরা এই সংঘ ব্যবস্থার মাধ্যমে অর্থাৎ সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে লাখপতি দিদি করব। অর্থাৎ তারা
বাড়িতে 1 লাখ টাকার মালিক হবে, এই ধরনের চিন্তাভাবনা আমাদের সরকার সেই কৌশল বা সেই পরিকল্পনা আনছে। মহিলারা সেলফ হেল্প গ্রুপেরকে সার্ভিসের সাথে যুক্ত করা হবে এবং সেলফ হেল্প গ্রুপের পণ্য, মহিলাদের দ্বারা পণ্য বেশি বেশি গ্রাহকদের কাছে যেন পৌঁছয় তার ব্যবস্থা কেন্দ্র সরকারের থেকে করা হবে। মহিলাদের ব্যবসা বাণিজ্য করতে গিয়ে, বাইরে গিয়ে থাকতে গিয়ে অচেনা জায়গায় হোটেলে যেন অসুবিধা না হয় তারও ব্যবস্থা সরকার চিন্তা ভাবনা করছে, যে বেশ একদম শুধু মহিলাদের হোটেল, ওখানে মহিলা ছাড়া কেউ যেতে পারবে না, বা হোস্টেল, এই ধরনের চিন্তা ভাবনা করা হচ্ছে। নারী শক্তি বন্ধন অধিনিয়ম আপনারা জানেন, যেখানে বন্ধন অধিনিয়ম, যেখানে আপনারা জানেন 33% মহিলাদের সংরক্ষিত আসন দেওয়া হয়েছে। আগামীবার অর্থাৎ 24 থেকে 5 বছর পরে 29 সালে সেটা লোকসভা নির্বাচনেও লাগু হবে। পুলিশ স্টেশনগুলিতে মহিলাদের হেল্প করার জন্য শক্তি ডেস্ক, সেই শক্তি ডেস্ক চালু হবে। এবার আসি, আরও অনেক কিছু আছে, আমরা সব বলতে পারছি না। রেলের জন্য, যা আমাদের জেলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আজকেই আমাদের এখান থেকে দিল্লির ট্রেন চালু হচ্ছে। সেই রেল ইনফ্রাস্ট্রাকচারকে আরও শক্তিশালী করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে রেল নতুন লাইন নির্মাণ হবে, যাত্রী এবং মালবাহক পরিবহন ক্ষমতার বৃদ্ধি হবে। আগামী কয়েক বছরে 5000 কিলোমিটার নতুন রেল লাইন তৈরি করা হবে, 5000 কিলোমিটার। টিকিটে ওয়েটিং লিস্টের সংখ্যা কমানো, মানে লাইনটা যাতে দীর্ঘ না হয়। বিশ্বমানের রেল স্টেশন তৈরি করা হবে বিভিন্ন জায়গায়। আপনারা জানেন আমাদের এখানে আমরা একটি অমৃত ভারত স্টেশন পেয়েছি, এবং দিল্লি থেকে প্রায় 1100, 1200 বা 1400 কিলোমিটার দূরে যে স্টেশন তৈরির জন্য, উন্নত মানের পরিকাঠামোর জন্য টাকা আসতে পারে, আগে আমরা কোনো ভাবতে পারিনি। সেই চিন্তাধারাকে আরও সামনের দিকে নিয়ে যাওয়া হবে। বন্দে ভারত, অমৃত ভারত, নম ভারত ট্রেনগুলির বিকাশ এবং নেটওয়ার্ক বিস্তার করা হবে। আরামদায়ক দূরপাল্লার যাত্রায় বন্দে স্লিপার ট্রেনের ব্যবস্থা করা হবে, যেমন বন্দে ভারত চালু হয়েছে সেরকম বন্দে স্লিপার, যাতে সাধারণ মানুষের নাগালের মধ্যে বন্দে ভারত সুবিধা আমরা পেতে পারি, তার ব্যবস্থা করা হবে। 1300-র বেশি রেল স্টেশনকে বিশ্বমানের তৈরি করা হচ্ছে, এটাকে আরও বাড়ানো হবে। আশা করব আমাদের জেলাতেও একটা দুটো আমরা আগামী দিনে পাবো। এবং নাগরিকদের যাত্রা সম্পর্কিত তথ্যের জন্য অ্যাপ তৈরি করা, ভারতবর্ষে উত্তর দক্ষিণ পূর্বাঞ্চলে বুলেট ট্রেনের করিডোর তৈরি করা। আপনারা জানেন আহমেদাবাদ থেকে মুম্বাই বুলেট ট্রেনের কাজ খুব দ্রুত গতিতে চলছে, খুব তাড়াতাড়ি সেই বুলেট ট্রেন চালু হবে। আমরা একদিকে যেমন উন্নয়ন করছি, অন্যদিকে আমাদের যে পুরনো সংস্কৃতি, সেই ধর্ম সংস্কৃতিকে তুলে ধরার জন্য আমরা সমস্ত রকম ব্যবস্থা করছি। কাশী বিশ্বনাথ করিডোর হোক, বা অযোধ্যা নগরী হোক, বা ভারতের যে সম্পদ আছে পাণ্ডুলিপি রক্ষা করা হোক, এএসআইয়ের স্থানগুলিকে সংরক্ষণ, তারই অংশ হিসেবে বানগড়ে প্রায় 2,75,00,000 টাকা দেওয়া হয়েছে। আগামী দিনে আমরা প্রস্তাব পাঠাবো এটাকে আরও বড় করে তোলার জন্য। প্রতি 3 বছর ভারতীয় জ্ঞান এবং পরম্পরার জন্য, সেটাকে প্রচার প্রসারের জন্য আন্তর্জাতিক সম্মেলন করা হবে। আমরা জানি ভারতবর্ষের যে অনেক সম্পদ আছে, আমাদের কম গুরুত্ব দেওয়ার জন্য বা আমাদের অতটা সচেতন না হওয়ার জন্য প্রচুর আমাদের জ্ঞান সম্পদ চুরি হয়ে গেছে, পেটেন্ট করে নিয়েছে অন্য দেশ, তারপরে পরে আদালতে আমাদেরকে লড়তে হয়েছে, নিম হলুদ তার উদাহরণ। কিন্তু সেই ঘটনা যেন না ঘটে, তার জন্য আন্তর্জাতিক সম্মেলন করা হবে। পর্যটন স্থলগুলির বিকাশ রাজ্য সরকারের সাথে সহযোগিতা করা হবে, রাজ্য সরকারকে, যাতে পর্যটন শিল্পগুলোর বিকাশ হয়। এছাড়াও উত্তর পূর্ব ভারত পাহাড়ি রাজ্যগুলোর জন্য ভারতবর্ষ সরকার সাহায্য করবে, এবং ভারতবর্ষকে বিশ্বের ওয়েডিং স্টেশন অর্থাৎ বিয়ের স্থান, এখন নতুন একটা চল হয়েছে, আপনারা জানেন যে বিদেশে বিয়ে করতে যাচ্ছে সবাই। মাননীয় প্রধানমন্ত্রী বেশ কয়েকদিন আগে মন কি বাতে উনি আবেদন জানিয়েছিলেন মানুষকে, সম্ভবত শেষ মন কি বাতে, যে আপনারা বিদেশে এই ওয়েডিং ভেন্যু না করে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ওয়েডিং ভেন্যু করুন। এবং পরবর্তী সময় আমরা দেখেছি আমাদের হলিউডের এক তারকার মণিপুরের বিয়ে বিদেশে করা বিয়ের থেকে বেশি ভাইরাল হয়েছে। এই যে ভারতীয় সংস্কৃতি, তাকে তুলে ধরা, তার জন্য আমাদের সরকার সর্বতভাবে চেষ্টা করবে। আমাদের 4 তারিখের পর নরেন্দ্র মোদীর যে সরকার তৈরি হবে, এই সরকারের অন্য একটি বিশেষ লক্ষ্য হবে দুর্নীতির বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম অ্যাকশন। এবং এটা পশ্চিমবঙ্গের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়।
পশ্চিমবঙ্গে যেভাবে প্রত্যেকটি ক্ষেত্রে দুর্নীতি হয়েছে, সেই জন্য আগামী দিনে দুর্নীতিবাজদের কাউকে মাফ করা হবে না। বিজেপি মনে করে ভারতের সংবিধানের অনুচ্ছেদে 44A-তে সমান নাগরিক সংহিতার কথা বলা হয়েছে। আমরা তাই মনে করি যতদিন না সমান নাগরিক সংহিতা প্রণয়ন করা হচ্ছে ততদিন মহিলাদের সম্মান দেওয়া যাবে না। এটাও আমরা আমাদের ম্যানিফেস্টোতে উল্লেখ করেছি। তাছাড়াও আপনারা জানেন যে ভারতের ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচারকে বিশ্বব্যাপী করা হবে। যেমন 5G স্পট, আমরা খুব নম্রতার সাথে বলছি, গোটা ভারতবর্ষে যে পরিমাণ 5G স্পট হয়েছে, ইউরোপ এবং আমেরিকার 5G স্পটকে যোগ করলেও আমাদের সমান না। চায়না এবং ভারত এই মুহূর্তে বিশ্বের প্রথম দুটি অগ্রণী দেশ যারা হাইয়েস্ট 5G স্পট করতে পেরেছে, আপনারা জানেন। আমরা আবার বলছি, সিএ এর মাধ্যমে আমরা উদ্বাস্তুদেরকে নাগরিকত্ব দেব, কারো কোনো সমস্যা হবে না। কারো কোনো সমস্যা হলে তার দায়ভার সুকান্ত মজুমদার সহ রাজ্য বিজেপির সবার, এবং আমরা তাদের নাগরিকত্বের ব্যবস্থা করব। কারো আধার কার্ড বাতিল হবে না, কারো ভোটার কার্ড বাতিল হবে না, কারো কোনো কার্ড লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধ করলেও কোর্টে গিয়ে চ্যালেঞ্জ করে তাকে আবার চালু করার ব্যবস্থা আমরা করব। এক দেশ এক নির্বাচন। ভারতীয় জনতা পার্টি মনে করে এই যে প্রতি 2 বছর অন্তর অন্তর নির্বাচন, কখনো লোকসভা, কখনো বিধানসভা, কখনো পঞ্চায়েত, কখনো মিউনিসিপ্যালিটি, এর ফলে কর্মদিবস নষ্ট হয়, ছেলে মেয়েদের পড়াশুনো নষ্ট হয়, সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে বন্ধ রাখতে হয় এবং হিউজ পয়সা খরচ হয়। সেটা এক দেশ এক নির্বাচন আমরা সমর্থন করছি, সেটা আমরা ম্যানিফেস্টোতে রাখছি। 70 বছরের বেশি যাদের বয়স, তাদের সকলকে, অসুবিধা 70 বছর হয়ে গেছে, আয়ুষ্মান ভারত প্রকল্পে তারা অন্তর্ভুক্ত হবে। এতদিন পর্যন্ত আপনারা জানেন শুধু বিপিএলরা আয়ুষ্মান ভারতে অন্তর্ভুক্ত ছিল। এবার 70 বছর বয়সের যে কোনো বৃদ্ধ, মানে যে বয়সে সব থেকে বেশি মানুষের ট্রিটমেন্টের হেল্প লাগে এবং মানুষের কর্মক্ষমতা কমে যায়, রোজগার কমে যায়, সেই 70 বছর বয়স্ক সমস্ত মানুষকে আয়ুষ্মান ভারতে অন্তর্ভুক্ত করা হবে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত নেই, কিন্তু খুব শীঘ্রই চালু হবে। বিজেপি সরকার তৈরি হচ্ছে, আমরা আয়ুষ্মান ভারত পশ্চিমবঙ্গে চালু করছি। রান্নার গ্যাস এবং জল বাড়ি বাড়ি পাইপের মাধ্যমে পৌঁছানোর ব্যবস্থা করা হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে 3 কোটি নতুন বাড়ি দেওয়া হবে। পশ্চিমবঙ্গের জন্য কিন্তু আরো 11,36,000 এক্সট্রা আছে, এটা স্যাংশন হয়ে আছে। খুব তাড়াতাড়ি চোরদের হাত থেকে বের করে কিভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছানো যায়, আমরা সেই চেষ্টা করি। আমি গত কয়েকদিন আগে ভোট প্রচারে বেরিয়েছিলাম বালুরঘাট বিধানসভাতে। আমি যাচ্ছিলাম, এবার যে পঞ্চায়েতটা আমরা পেয়েছি চিঙ্গিসপুর পঞ্চায়েত, আমার সাথে কলকাতার কয়েকজন সাংবাদিক বন্ধু ছিল, আদিবাসী এলাকার মধ্যে দিয়ে যাচ্ছিলাম। তারা দেখে প্রথমবার এই আদিবাসীদের বাড়ি দেখে অবাক হয়ে গেল, বললো এরা আবাস যোজনার বাড়ি পাইনি, না পাইনি। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, এবং এরপরে দেখা হলে আমি অনুরোধ করব, হয়তো কালকে সময় পাবো কিনা জানি না, যে এসটি সম্প্রদায়কে এই প্রধানমন্ত্রী আবাস যোজনা দেওয়ার ক্ষেত্রে এমনিতে প্রায়োরিটি দেওয়ার ব্যবস্থা আছে, কিন্তু তাও তারা পাচ্ছে না। এসটি সম্প্রদায়ের মানুষকে প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য যেন সবার আগে মানে ফার্স্ট প্রেফারেন্স যেন দেওয়া হয়, এবং তাদের এমন সিস্টেম করা উচিত লোকাল বডিজকে অ্যাভয়েড করেও যেন তারা কেন্দ্র সরকারের কাছে আবেদন জানাতে পারে যে আমি এসটি, আমার এই এসটি সার্টিফিকেট, আমি প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর পাই না। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে কালকেও সম্ভব হলে অনুরোধ জানাবো, খুব দরকার এটা। আমাদের জেলা শুধু নয়, গোটা পশ্চিমবঙ্গে এসটি সম্প্রদায়ের মানুষেরা অত্যন্ত অসুবিধার মধ্যে আছে। আপনারা জানেন মুদ্রা যোজনা 10 লাখ থেকে বাড়িয়ে 20 লক্ষ টাকা মুদ্রা যোজনার যে ব্যবস্থা করা হয়েছে, লোনের ব্যবস্থা করা হয়েছে। আরও এরকম 76খানা প্রতিশ্রুতি আছে, আমরা সেই জন্য সবগুলো বলা এই সময়ের মধ্যে সম্ভব নয়। কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনারা জানেন শূন্য ইন্টারেস্টে, 0 ইন্টারেস্টে 1 লক্ষ টাকা পর্যন্ত লোনের ব্যবস্থা কেন্দ্র সরকার করবে। এবং মাথায় রাখবেন, কিষাণ ক্রেডিট কার্ড আমাদের সরকার আসার আগে শুধুমাত্র কৃষকদেরকে দেওয়া হতো, মানে যাদের জমি আছে নিজের নামে। এখন মোদি আসার পর এতে পরিবর্তন করা হয়েছে, কি ভাগ চাষি যারা, তারা 4-5 জন মিলে এবার আদিবাসী সমাজের এই দেশের প্রতি অবদানকে স্মরণ রেখে
এই কাজ এবার করা হবে। এছাড়াও প্রতিটি ব্যক্তির 5 কিলোমিটারের মধ্যে যাতে ব্যাংকিং সুবিধে হয়, আমরাও এখানে প্রায় 4খানা ব্রাঞ্চ পোস্ট অফিস রিসেন্টলি উদ্বোধন করেছি, আপনারা জানেন। এবং আমরাও প্রতিশ্রুতি দিচ্ছি এই দক্ষিণ দিনাজপুর জেলা সহ বালুরঘাট জেলায়, বালুরঘাট লোকসভাতে 5 কিলোমিটারের মধ্যে যেখানে যেখানে পোস্ট অফিস নেই, ব্রাঞ্চ পোস্ট অফিস খুলে সেইখানকার মানুষকে বেসরকারি সংস্থার পক্ষ থেকে, বেসরকারি অনেক সংস্থার পক্ষ থেকে মানুষকে ঠকানো হয়, মানুষকে লোভ দেখানো হয়, তার হাত থেকে বাঁচানোর জন্য আগামী 5 বছরের মধ্যে স্থানীয় মানুষকে আপনাদের মাধ্যমে আবেদন জানাবো। আপনাদের আশীর্বাদে সাংসদ হওয়ার পর আপনারা আমাকে জানাবেন, এই 5 বছরের মধ্যে সব জায়গায় 5 কিলোমিটারের মধ্যে আমরা ব্রাঞ্চ পোস্ট অফিস খোলার ব্যবস্থা করব। আমি আমার বক্তব্য শেষ করলাম। অর্থনীতি নিয়ে বা এই বাজেট নিয়ে অশোকদা সামান্য কিছু পরিমার্জন করবেন, কারণ আপনারা জানেন উনি বিশিষ্ট অর্থনীতিবিদ এবং ভারতবর্ষকে নরেন্দ্র মোদী যেভাবে ফ্র্যাজাইল 5 থেকে অর্থাৎ ভঙ্গুর পাঁচ থেকে প্রথম 5-এ নিয়ে এসছেন, সেই বিষয়ে সামান্য আলোকপাত করার জন্য আমি অশোকদা তথা বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়ী, ডক্টর অশোক লাহিড়ী, ওনাকে অনুরোধ করব। দাদা, দুটো প্রশ্ন করছি এই অর্থনীতি নিয়ে, যেহেতু বলতে বলবো আপনাকে। একটা প্রশ্ন, একটা হচ্ছে যে এই যে গ্রামীণ যে সংঘগুলো রয়েছে সেইগুলোকে আর্থিকভাবে স্বাবলম্বী করে দেওয়া এবং গ্রামীণ যে মহিলা, তাদের 3 কোটি মহিলাকে মানে লাখপতি করে তোলা, এই প্রকল্পটা কিভাবে সম্ভব এবং এটা করলে গ্রামীণ অর্থনীতি, বিশেষ করে আমরা দেখেছিলাম যে বাংলাদেশের ক্ষেত্রে গ্রামীণ অর্থনীতি যে হাল ফেরানোর জন্য যেভাবে কাজ করা হচ্ছে, আমাদের দেশে কি কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে? আপনার প্রশ্নে পরে আসবো। প্রথমেই বলি, আমাদের রাজ্য সভাপতি এবং আমাদের বালুরঘাটের ছেলে সাংসদ সুকান্ত বলেছে আপনাকে একটা তফাৎ আমি আপনাদের বলবো। আজ সকাল থেকে খুব মনে পড়ছে আমার কৃপাচার্যের গল্প। কৃপাচার্যের নাম শুনেছেন তো, মহাভারতী? ওর ছেলে ছিল অশ্বত্থামা। আমার দ্রোণাচার্যের ছেলে ছিল না, কৃপাচার্য, দ্রোণাচার্য। তো এখন দ্রোণাচার্যের পয়সা করি ছিল না, তো অশ্বত্থামা তো অমর। অশ্বত্থামাকে ময়দা গুলে খাইয়ে বলতো দুধ। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সময় আমার মনে হয় যে উনিও দ্রোণাচার্য এবং আমরা অশ্বত্থামা এরকম ভাবে উনি ট্রিট করছেন। কেন বলছি এখন? উনি দেখলাম গতকাল না কয়েকদিন আগে বলেছেন বালুরঘাটে বিমানবন্দর চালু হয়ে গেছে। আপনারাই জানেন, সাংবাদিক আপনারা, চালু হয়েছে। উনি বলেছেন 5 বছর আগে বিশ্ববিদ্যালয় চালু হয়ে গেছে, না আছে বিল্ডিং, না আছে ক্যাম্পাস। এর মধ্যে তফাৎটা হচ্ছে এটা সংকল্পপত্র। এইটা দ্রোণাচার্যের অশ্বত্থামাকে ময়দা গুলে খাওয়ানোর মতো নয়, আসল দুধ। আপনার প্রশ্নে আসে এই যে সংঘের কথা, সেলফ হেল্প গ্রুপ, SHGs, আমাদের সবচেয়ে বড় সমস্যা কি? সবচেয়ে বড় সমস্যা মেয়েদের হচ্ছে স্কেল। আমি 3টে বেগুন নিয়ে তো আর বাজারে যেয়ে বসতে পারি না, ওটা সময় নষ্ট। কিন্তু যদি 20টা মেয়ের 6টা করে বেগুন থাকে, 120টা বেগুন হলেই শুরু। দ্বিতীয় হচ্ছে ওটা একটা দায়বদ্ধতা থাকে। দায়বদ্ধতাটা কি? আমি কিছু কিছু মাইক্রো ফাইন্যান্স, নাম বলবো না, আমি ইনভলভ ছিলাম। তো ওতে দেখেছি একটা সভা হয়, সভায় সবাই আছে, ঋণ পাচ্ছে একটি ভদ্রমহিলা, তো সবার সামনে পাচ্ছে। তো এইটাই যেটা হয়, একটা সুবিধা হচ্ছে স্কেল, একটা সুবিধা হচ্ছে স্কেল মানে কি ব্যাপকভাবে করা, একটা হচ্ছে ওই ব্যাপকভাবে করা বলেই ওতে অনেক কিছু মার্কেটিং, বিক্রি করার সুবিধা। তারপর এমনি ইনপুটস মানে যা দিয়ে তৈরি করতে হবে, যেমন চিকেন ফিড, মুরগিদের যে খাওয়ানো, সেটা তো একজনের পক্ষে একটা মুরগি খাওয়ানোর ব্যবসা করা সম্ভব। যদি অনেকজন মিলে করে তখন এটা সম্ভব। তো আমার মনে হয় এই যে প্রকল্পটা অত্যন্ত ভালো প্রকল্প। আপনি নিজেই বললেন বাংলাদেশে হয়েছে গ্রামীণ ব্যাংক, আমাদের দেশে অনেকগুলো হয়েছে, নাম বলবো না, তাতে মনে হবে প্রচার করছি। তো কিন্তু এটা সম্ভব, আমি দেখেছি, আমি কিছু করেছি। এতে যেটা দরকার নিষ্ঠা করে করা কিছু লোক। আর আমার মনে হয় এখনো বাঙালি সবাই চোর হয় না।
আমি সবসময় বলি সবাই চোর নয়। কিছু কিছু চোর পুষে ওরা গন্ডগোল করেছে। মাঝে মধ্যে বিরোধীদের তরফ থেকে যেটা অভিযোগ করা হয় যে বলা হয়েছিল যে প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দেওয়া হবে, কিন্তু সেটা দেওয়া হয়নি। সেই ক্ষেত্রে আগামীতে প্রত্যেক মহিলাকে 1 লক্ষ টাকা করে দেওয়া কিভাবে সম্ভব? এটা যদি অস্পষ্ট বিবেচনা করি। এর তো অদ্ভুত একটা গল্প। আমার যতদূর মনে আছে মোদিজি ওইটা যেটা বলেছিলেন ওটা হচ্ছে ইফ দেন, যদি তাইলে। উনি বলেছিলেন যদি সব টাকা নিয়ে আসা যায় তাইলে দেওয়া যাবে। উনি ম্যাগনিটিউড বোঝানোর জন্য, অ্যামাউন্টটা কত বড় বোঝানোর জন্য। আমাদের সমস্যা হচ্ছে, আমি একটু বলছি, সেটা হচ্ছে আমাদের সমস্যা হচ্ছে বাঙালির মুখ্যমন্ত্রী যেরকম সবাইকে তাই ভাবে। উনি তো হিন্দি বলতেও পারেন না, হিন্দি বোঝেন না। এখনো প্রধানমন্ত্রীর, আমি তৃণমূলের যে কোনো নেতাকে চ্যালেঞ্জ করছি, প্রধানমন্ত্রী সেই বক্তব্যটা ভিডিওতে চালান, তারপর তার তর্জমা করুন। মাননীয় প্রধানমন্ত্রী টাকাটার পরিমাণ, যে কত টাকার দুর্নীতি হয়েছে, বিদেশে পাঠানো হয়েছে, সেইটা বোঝাতে গিয়ে বলেছিলেন যে এই সমস্ত টাকাকে যদি ফেরত আনা যায় তাহলে পরে সেই টাকা যদি ভারতবাসীর মধ্যে ভাগ করে দেওয়া যায় তাহলে 15 লক্ষ টাকা করে এক একজন পাবে। আমি এক্স্যাক্ট তর্জমা করে বলছি। উনি এটা বোঝাতে চেয়েছিলেন যে কি বিপুল পরিমাণ টাকা ব্ল্যাক মানি হিসেবে বাইরের দেশে আছে, এর সাইজটা বোঝানোর জন্য এটা করেছেন। এবং আমি আবার সংশোধন করে দিচ্ছি, 1 লক্ষ টাকা করে কিন্তু কেন্দ্র সরকার দেবে না। কেন্দ্র সরকার পলিসি তৈরি করবে এমন যে মহিলারা সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে যুক্ত হয়ে সেলফ হেল্প গ্রুপকে লোন দিয়ে ব্যবসা খাড়া করায় করে, ঠিক যেভাবে এন্টারপ্রিনারশিপ তৈরি করা হচ্ছে, তারা রোজগার বাড়বে এবং তারা 1 লক্ষ টাকা করে মালিক হবে, এরকম ব্যবস্থা করে দেওয়া হবে। যেমন অশোক দা বললেন, আমাদের এখানকার 10 জন বা 20 জন মহিলা মিলে যদি মুরগির খাবার তৈরি করা শুরু করে, তাদের ট্রেনিং দেওয়ার ব্যবস্থা, তাকে সাময়িকভাবে লোন দেওয়ার ব্যবস্থা, এটা কেন্দ্র সরকার করবে সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে। এবং সেই খাবারটা কোথায় বিক্রি করা যাবে সেক্ষেত্রে সহযোগিতা কেন্দ্র সরকার করবে। এবং 5 বছর যদি এইভাবে কেউ ব্যবসা করে, সেলফ হেল্প গ্রুপ যদি এইভাবে কাজ করে সততার সাথে, নিষ্ঠার সাথে, ওই গ্রুপের প্রত্যেক মহিলা 1 লক্ষ টাকার মালিক হবে। একটা কথা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অশোকদা কিছু বলছিলেন, বলেন। না আগে অন্যদিকে চলে যাবে। আমি একটাই সংকল্পপত্র নামটা আমার খুব পছন্দ হয়েছে, কারণ এখন মাননীয় মুখ্যমন্ত্রী রাজনীতিটা আমার সাংঘাতিক বিচক্ষণ বলে। উনি এখন যেটা শুরু করেছে, উত্তরবঙ্গে এসে বকাবকি করছে। উনি বকাবকি করছেন যে ভোট দিলি না কেন, আমরা তো সব কাজ করেছি। তো আমি তো দুটো উদাহরণ দিলাম। একটা হচ্ছে আমাদের এই জেলায় আপনারা দেখেছেন, আপনার ছেলে মেয়ে সব পড়ছে তো ওই নতুন বিশ্ববিদ্যালয়, বাথরুম নেই একটা, তো ওই বিশ্ববিদ্যালয় তৈরি করেছে। আর একটা বিমানবন্দর, আমি ভাবছি কালকে যাব, যে এদিকে একটা প্লেন ধরা যায় কিনা। জানেন কি আপনারা সাংবাদিক হিসেবে, কালকে দেখুন বলেছেন উনি কোথায়, উত্তরে কোথায় গিয়েছিলেন। আর আমার যেটা আশ্চর্য লাগছে, এই যে কনফিডেন্স, এটা একমাত্র আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর আছে। উনি উত্তরবঙ্গের সবাইকে বকুনি দিয়েছেন যে সব নাকি উনি কাজ করেছেন। আমি কাজের তো কোনো নমুনা দেখতে পাই না, তাহলে কি সবই এই অশোক দা, আপনাকে একটু ইন্টারাপ্ট করছি। এখানকার তৃণমূল নেতারা বলছেন বিমানবন্দরে গিয়ে, অশোক দা যাবেন কালকে দেখতে, আয় আয় টি টি করলে নাকি বিমান নামবে। ওখানে গিয়ে আয় 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 টি 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 করতে হবে, তাহলে বিমান দেখবেন নামবে, যেটা মুখ্যমন্ত্রীর বিমান। ওই বিমানবন্দরে সব বাইরের ছাত্ররা আসবে, এসে বিশ্ববিদ্যালয়ে পড়বে, তারপরে বিশ্ববিদ্যালয় থেকে ওরা যাবেন ওই বিমানবন্দরে হয়ে। তো আমার মোদিজির অনেক কিছু, আমার দলের প্রধানমন্ত্রী সবাই, মানে 15 বছর উনি করেছেন। আমাদের মুখ্যমন্ত্রীও কিন্তু 15 বছর হবে, উনি যদি ডেকে 26। তো মোদি সাহেব কি করেছেন গুজরাটের জন্য, আর মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের জন্য কি করেছেন, সেটা তুলনা করলেই হবে। তো যাই হোক, কি প্রশ্নটা তোমার কি ছিল? আমি একটু ইনপুট করে দিই। আমার এই বিমানবন্দর চালু করার জন্য আমাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টা আছে এবং আমি কতগুলো স্টেপ নিয়েছিলাম আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি। সিঙ্গেল ইঞ্জিন যে বিমান কুচবিহার অবধি চলে, সম্ভবত 1 স্টার নাকি একটা কোম্পানি আছে, তারা চালায়। আমি দিল্লিতে নর্থ এভিনিউ 172 আমার বাড়িতে,
সেই কোম্পানির সিইও চিফ এক্সিকিউটিভ অফিসারের সাথে, তার নাম রাজনাথ সিং যতদূর আমার মনে পড়ছে এই মুহূর্তে, তার নামও আমাদের মাননীয় হোম মিনিস্টার, আমাদের ডিফেন্স মিনিস্টারের নামে সেম নাম, তার সাথে আমি মিটিং করেছিলাম। আমি তাকেও আগ্রহ প্রকাশ করেছিলাম যে আপনি চিফ সেক্রেটারির সাথে কথা বলুন, প্রয়োজনে মুখ্যমন্ত্রী উদ্বোধন করবে, ওনার যদি পছন্দ না হয় আমিও থাকবো না, আমি বালুরঘাট বিমানবন্দরে থাকবো, কিন্তু আমাদের বিমান পরিষেবাটা চালু হোক। কারণ এয়ারপোর্টটা এখন এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া দিয়ে রেখেছে হচ্ছে মুখ্যমন্ত্রীকে, অর্থাৎ রাজ্য সরকারকে 1 টাকার বিনিময়ে, কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে কোনো রকম হেলদোল নেই। এটা আরেকটা বলি, এটা আমরা চিঠি লিখেছিলাম, আমার কাছে চিঠির প্রতিলিপি আছে। বিমানবন্দরে মোটামুটি পরিষেবা দেওয়ার জন্য একটা দরকার, ইনফ্রাস্ট্রাকচার দরকার। বালুরঘাট বিমানবন্দরে গিয়ে দেখবেন সেটা নেই। মুখ্যমন্ত্রী অত্যন্ত এর সঙ্গে বলেছিলেন আমরা বিমানবন্দর চালু করবো, 1 টাকা লিজে নিয়েছিলেন, নিয়ে কিছুই করেননি। মোদিজি যেরকম বলেন না খাউঙ্গা না খানে দুঙ্গা, আমার অনেক সময় মনে হয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য হচ্ছে না করুঙ্গি না করনে দুঙ্গা। কেন্দ্র সরকার বলেছিল ফেরত দাও আমাকে, আমরা করে দেব, উনি নিজেও করবেন না, করতেও দেবেন না। বালুরঘাট বিমানবন্দরে আমি মোটামুটি বিমানবন্দর সম্বন্ধে একটু চিনি, বহু জায়গায় যাতায়াত করেছি। এই বিমানবন্দরে যে সুকান্ত যেটা বললো সেটা ঠিক, ওই ছোট্ট একটা প্লেন নামানো, ওটাই চলবে। প্লেন চলাচল করার জন্য যে পরিষেবা দরকার, যে ইনফ্রাস্ট্রাকচার দরকার, সেটা এখানে নেই। আমি আবার অনুরোধ করব আমাদের সাংসদ, নতুনভাবে আবার সাংসদ হবে, আমরা বারবার বলবো ওকে, এক হয় নিজে করুন, নাহলে করতে দিন, এরমভাবে রাখবেন না। এটিআর বলে, এটিআরই চলবে শুধু, এটাকে বলা হচ্ছে এটিআর। বেহালা ফ্লাই ক্লাবে থাকা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে আয়কর হানা এবং এই ব্যাপার নিয়ে এক্স হ্যান্ডেলে তিনি পোস্ট করেছেন এবং নির্বাচন কমিশনের কাছে তিনি অভিযোগ দায়ের করেছেন। দেখুন, আজকে ইনকাম ট্যাক্সের বক্তব্য তো সবার সামনে চলে এসেছে। ইনকাম ট্যাক্স বলেছে তাদেরকে, নির্বাচন কমিশন বলেছিল সেখানে সার্চ করতে, তো করেছে। এই যে আজকে রাস্তায় যাতায়াতের সময় আমি সাংসদ, আমার গাড়িতে সার্চ হয় না, কিন্তু আমাদের তো জেলার বিভিন্ন নেতাদের গাড়ি বারবার আটকানো হচ্ছে। আমাদের রাজ্যের নেতা শুভেন্দু সরকারের গাড়ি প্রত্যেকবার যাওয়া আসার সময় আটকানো হচ্ছে, না না শুভেন্দু সরকারের গাড়ি যাওয়া আসার সময় আটকানো হচ্ছে। গাড়ি যদি চেক হতে পারে, হেলিকপ্টার চেক না হওয়ার কি আছে, অসুবিধে কি আছে? ওনার যদি লুকোনোর বা ইয়ে না থাকে, আমার গাড়িও চেক হতে পারে। এতে এত হই চই করার কোনো তো বিষয় আমি দেখতে পাচ্ছি না। এবং নির্বাচন কমিশন ইনকাম ট্যাক্সকে বলেছে বলে ইনকাম ট্যাক্স করেছে, পুলিশ কেন করে? আমি কলা খাইনি। হ্যাঁ, বেঙ্গালুরু বিস্ফোরণে 3 জঙ্গি একাধিক জায়গায় ঘুরে বেরিয়েছে, কখনো বাসে, কখনো বা অটো, কখনো বা ট্রেনে, কিন্তু নজরদারি কোথায়? বাংলাতে কেন্দ্র এজেন্সি এই ব্যাপারে তদন্ত করতে দিলে কেন, কিসের এত আপত্তি রাজ্য সরকার? দেখুন, প্রথম কথা হচ্ছে এই যে আমাদের সংকল্পপত্রে বলা আছে না, আমরা অযোধ্যা নগরীকে সাজাচ্ছি, ডেস্টিনেশন করছি, ওয়েডিং ডেস্টিনেশন বানাতে চাই ভারতকে। মুখ্যমন্ত্রী বাংলাকে সন্ত্রাসবাদীদের ওই ডেস্টিনেশন বানাতে চায়, এবং সেই প্রকল্পই চলছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। জয় বাংলা করে চিৎকার করো, আর বাংলাদেশের সন্ত্রাসবাদী থেকে শুরু করে যত জয় বাংলাপন্থী আছে তাদেরকে নিয়ে এসে এখানে জমা করা, সেটাই হচ্ছে। 28 দিন তারা এখানে দার্জিলিং ঘুরতে গেছে, দীঘা গেছে, মানে মস্তি করে বেরিয়েছে এক কথায় আর কি। পুলিশ টের পর্যন্ত পায়নি। এই অপদার্থতার দায়টা কার বলবেন আমাকে একবার? আমি তো পশ্চিমবঙ্গের জনগণের কাছে এই প্রশ্নটা তুলতে চাই যে 28 দিন এরা তো যেমন তেমন উগ্রপন্থী নয়। সাউথ ইন্ডিয়াতে গিয়ে, বেঙ্গালুরুতে গিয়ে তারা বোম বিস্ফোরণ করে চলে এলো ক্যাফেতে। আজ কেন্দ্র সরকারের কড়াকড়ি বলে বেশি আরডিএক্স পার্টি ঢোকাতে পারে না। আগে তো 14 আগে তো কথায় কথায় আরডিএক্স পারতো। আজকে সেই অপরাধীরা দীঘা যাচ্ছে, পুরী দার্জিলিং যাচ্ছে ঘুরতে, ঘুরে বেড়াচ্ছে, পশ্চিমবঙ্গ পুলিশ জানতে পারলো না। এই দায়টা কে নেবে? এ তো পুলিশ মন্ত্রীর দায়। পুলিশ মন্ত্রীটা কে রাজ্যের? আপনার মনে হয় না আপনি অপদার্থ? আইনের সামনে দাঁড়ান না দিনে একবার করে দাঁড়ালে তো মনে হওয়া উচিত যে হ্যাঁ আপনি অপদার্থ। আপনি কনস্টিটিউশনের শপথ নিয়েছেন ভারতের সার্বভৌমত্ব রক্ষা করব। এটা সার্বভৌমত্ব রক্ষা হচ্ছে? শুধু তো পলিটিক্স রক্ষা হচ্ছে, নিজের পার্টিবাজি করা হচ্ছে। সন্দেশখালীতে এতদিন শুধুমাত্র শেখ শাহজাহানের নাম শোনা গিয়েছিল, তার বিরুদ্ধে নানান ঘটনার কথা উঠে এসেছে।
এবার বসিরহাট লোকসভায় বিজেপি সিপিএম ভোট চাইতে গেলে চেলা কাঠ দিয়ে পেটানোর নির্দেশ দিলেন কোন সেখানকার তৃণমূলের ব্লক সভাপতি। না না, এগুলো সব শাহজাহানেরই চেলা। সব শাহজাহান ব্যক্তিটা বিষয় নয়, আমি বারবার বলছি। এখানে সমস্যা হচ্ছে সিস্টেমটাকে বদলাতে হবে। এই তৃণমূল কংগ্রেস নামক ঘুণ ধরা সিস্টেম যতদিন থাকবে, আপনি শাহজাহান সরাবেন, জাহাঙ্গীর আসবে, ঔরঙ্গজেব আসবে, না অন্য কেউ আসবে, অসুবিধা কি? মোহাম্মদ ঘুরি আসবে। কেন জানি না, আমার আজকে শাস্ত্রের কথা খুব মনে পড়ছে। ওই চণ্ডীতে আছে না রক্তবীজ, তো এই শাহজাহানকে দেখে আমার মনে হয় একটা রক্তবীজের মতো। আপনারা খুব আশ্চর্য হন, ওইখানে এক শাহজাহান দেখছি, এখানে কি দেখলাম? সুকান্তবাবু যেটা বললেন, আমাদের রাজ্য সভাপতি, ওইটি বলবে এই রক্তবীজ যেখানে 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 পড়েছে সেখানে একটি করে শাহজাহান তৈরি হয়ে গেছে, এবং সেইটি হয়েছে। ভোটের মুখে 21 জন অবসরপ্রাপ্ত বিচারপতি যারা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বিচারপতি 21 জন, তারা আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে একটা আবেদন করছে। বলছে ভোটের মুখে অনভিপ্রেত চাপ আসছে বিচার ব্যবস্থার, রাজ্য হোক বা কেন্দ্র। কি বলবেন? বিচারপতিরা মুখ খুলছেন। দেখুন, বিচারপতিরা কেন মুখ খুলছেন বা কি বিষয় তারাই বলতে পারবেন। আমরা তো এই ধরনের কোনো চাপের কথা জানি না। উল্টে আমরা এটা জানি যে বিচারপতিরা যারা চান তারাই বিচারপতি হন। এবং ভারতবর্ষের সুপ্রিম কোর্টে বিচারপতিদের যদি দেখা যায় একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট বিচারপতি স্পেসিফিক কতগুলো পরিবার থেকে আসা, যেমন বর্তমান চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, তার বাবাও চিফ জাস্টিস ছিলেন। অর্থাৎ যাকে নেপোটিজম বলুন বা পরিবারতন্ত্র বলুন বা যাই বলুন না কেন, একটা অদ্ভুত সিস্টেম কলেজিয়াম প্রথা আছে আমাদের দেশে, যেটা সম্ভবত ব্রিটিশ প্রথার নকল ছাড়া আর কিছু নয়। তো আমার মনে হয় সব ক্ষেত্রেই রিফর্মস প্রয়োজন, সব ক্ষেত্রেই রিফর্মস হচ্ছে, তো বিচার ব্যবস্থারও রিফর্মস হওয়া প্রয়োজন বলে আমার মনে হয়। জলপাইগুড়িতে টর্নেডো ঘটনা ঘটে যাওয়ার পরে নির্বাচন কমিশন রাজ্য সরকারকে বলেছে যে তোমরা ওখানে সাহায্য করো। তারপরে দীর্ঘদিন পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত রাজ্য সরকার তো ওখানে সাহায্য করছে না, উল্টে কেন্দ্রের দোষ দিচ্ছে যে এখানে আমাদের অনুমতি দেওয়া হচ্ছে না। তাহলে এই বিষয়টা কি রাজনীতি করা হচ্ছে? বিষয়টা দেখুন, এই বিষয়টি আমি আলাদাভাবে বলতে চাই। আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন। 9 তারিখে কেন্দ্রীয় নির্বাচন কমিশন চিঠি দিয়ে জানিয়ে দেয় রাজ্য সরকারকে যে আপনারা সহযোগিতা করবেন, কিন্তু কোনো রকম পলিটিক্যাল প্রচার প্রসার করা যাবে না, এবং সেই টাকা চিফ সেক্রেটারি থেকে ডাইরেক্ট যাবে হচ্ছে বেনিফিশিয়ারির কাছে, মাঝপথে আর কিছু থাকবে না। কিন্তু দেখা যাচ্ছে 9 তারিখে এই চিঠি ইস্যু হওয়ার পর 12 তারিখে অভিষেক ব্যানার্জি মিথ্যে কথা বলছেন এবং পলিটিসাইজ করার কথা না করা আছে। 12 তারিখে অভিষেক ব্যানার্জি সেখানে বলছেন পলিটিক্স করছেন, কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করছেন, এক কথায় বলা ভালো, এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেম কাজ করছেন। আমি কেন্দ্র নির্বাচনকে বলবো যে আপনারা বাবা শোনা করে কাজ করছেন, এভাবে হবে না। চোরে না শোনে ধর্মের কাহিনী, এই দুই কালপিট বলবো। এই জন্য 9 তারিখে কেন্দ্র নির্বাচন কমিশন বলার পরেও 12 তারিখে অভিষেক ব্যানার্জি যেভাবে মিথ্যে কথা বলেছেন এবং এটাকে পলিটিসাইজ করেছেন, অর্থাৎ যা কেন্দ্র নির্বাচন কমিশন বলছে তার উল্টোটা করেছেন, মুখ্যমন্ত্রীও তাই করেছেন। এই দুই কালপিটকে কমসে কম 2টো ফেজ অবধি নির্বাচন প্রচার প্রসারে আটকানো উচিত, ডিবার করা উচিত। দিলীপ ঘোষ আজকে বলছেন যে মুখ্যমন্ত্রী এবং ক্যান্ডিডেট যেখানে যাচ্ছেন নেচে নেচে লোক জড়ো করছেন, আমরা যেখানে যাচ্ছি সেখানে এমনি এমনি লোক জড়ো হচ্ছে। কিভাবে ব্যাখ্যা করবেন বিষয়টা? না, এবার মুখ্যমন্ত্রী সম্পর্কে দিলীপ দা কি বলেছেন, দেখুন আমি এখনো বক্তব্য শুনিনি। দিলীপ দার বক্তব্যের ব্যাখ্যা একমাত্র দিলীপ দাই দিতে পারে, ওটা আমার পক্ষে দেওয়া সম্ভব না প্রথমত। তবে মুখ্যমন্ত্রী অনেক জায়গাতে নাচছেন, কোথাও গিয়ে দেখি গ্লাভস পরে নাচেন, কোথাও দেখি গ্লাভস ছাড়া নাচেন, আবার এরকম করে ডান্ডিয়াও নাচেন, যেটাকে আমার একটা এক্সারসাইজও মনে হয় আর কি। ভালো, একদিক থেকে নাচানাচি করা তো খারাপ না, এক্সারসাইজ হবে, শরীর সচল হবে। উনি তো প্রতিদিন 8-9 কিলোমিটার হাঁটেন শুনেছি ট্রেডমিলে, ভালো তো নাচানাচি করা, ভালো শরীর। বালুরঘাটে প্রথম প্রধানমন্ত্রীর সভা কি বলবেন, সেটা নিয়ে কি রকমের প্রস্তুতি রয়েছে, সভা কর্মসূচি কি কি রয়েছে, এবং এটা নিয়ে আপনারা এটাকে কি পর্যায়ে নিয়ে যেতে চলেছেন? দেখুন, প্রধানমন্ত্রীর সভা মানে গেরুয়া ঝড়, আপনারা আগামীকাল গেরুয়া ঝড় দেখতে পাবেন। এবং আমাদের বিরোধীরা বলেন না মাঝে মাঝে, এখন কম করেন, আগে করতেন খুব বেশি, বিজেপি নাকি ইভিএম হ্যাকিং করে। তো ইভিএম হ্যাকিং সত্যিই বিজেপি করে, কিভাবে করে কালকে প্রধানমন্ত্রীর সভাতে গেলে দেখতে পাবেন। ওই নরেন্দ্র মোদী এসে হাত
নাড়াবেন আর দেখবেন মানুষের মন হ্যাকিং হয়ে যাচ্ছে। ওভাবে ইভিএম হ্যাকিং হয়, আমরা মন থেকে ইভিএমে ঢুকি, তো নরেন্দ্র মোদীর মাধ্যমে ঢুকি। তো সেটা কালকে দেখতে পাবেন কিভাবে ইভিএম হ্যাকিং হয়, মোদি ম্যাজিক কাকে বলে সেটা দেখতে পাবেন। লক্ষাধিক মানুষের সমাগম হবে এবং মোদিজির সভাতে লোক প্রেডিকশন করা মানে এটা মূর্খামি, ওটা কোনো করা উচিত না। কালকে বালুরঘাট শহরে অলিখিত কারফিউ হবে, আমি বলে রাখলাম, মিলিয়ে নেবেন। রাস্তায় কুকুর আর তৃণমূল ছাড়া কাউকে দেখা যাবে না, ঠিক আছে? গোটা বালুরঘাট শহর, দক্ষিণ দিনাজপুর জেলা কাল রেল স্টেশনে। মাননীয় প্রধানমন্ত্রী 2টো নাগাদ, 2:30 নাগাদ, 2টো থেকে 2:30-এর মধ্যে ল্যান্ড করবেন এখানে। সম্ভবত উনি পূর্ণিয়া থেকে এখানে আসবেন এবং তারপরে সভা হবে। আমরা মানুষকে অনুরোধ করব 12টার মধ্যে ঢুকে যাবেন, তারপরে কিন্তু আর কোনো তিল ধারণের জায়গা থাকবে না। হ্যাঁ, আগামীকাল পশ্চিমবঙ্গে তার প্রথম সভা এবং এরপরে এখান থেকে তিনি রায়গঞ্জে যাবেন। কেন্দ্রীয় বাহিনী সাহায্য নিয়ে বিজেপি ভোট করা, কেন্দ্রীয় বাহিনী ব্যবহার হয় সাধারণ মানুষকে আশ্বস্ত করার জন্য, তাদেরকে ভোট নিয়ে যাওয়ার জন্য। মানুষ এমনিতেই বিজেপিকে ভোট দেবে মন্তব্য করছেন দিলীপ ঘোষ। অথচ বিরোধীরা বলছেন যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাচ্ছে বিজেপি। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগের দিন যখন এখানে বালুরঘাট এসেছিলেন, আমাদের জেলা এসেছে, তিনি বলেছেন যে বিএসএফ লাইন করিয়ে ভোট করায়। দুটো রকম বক্তব্য। দেখুন, প্রথম কথা হচ্ছে, কেউ যদি বিএসএফ হোক বা কোনো কেন্দ্রীয় বাহিনী হোক, কাউকে যদি লাইন করিয়ে ভোট করায়, এটা কোনো অপরাধ নয়, বরঞ্চ ভালো কাজ হচ্ছে। ভোটের লাইনে যদি মুখ্যমন্ত্রীও তো বলতে পারছেন না যে বিএসএফ বলেছেন যে বিজেপিকে ভোট দাও, আরে লাইন করিয়ে তো ভোট করাতে হবে নাকি? বোমা মেরে মেরে ভোট করবে মুখ্যমন্ত্রী, সেটা চাইছেন নাকি? ভোট কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হলে নিরপেক্ষ ভোট হয়, না হলে তো গঙ্গারামপুরে আমরা দেখলাম মিউনিসিপ্যালিটি ইলেকশন, এখানে মিউনিসিপ্যালিটি ইলেকশনে দেখলাম, পঞ্চায়েত ইলেকশনে দেখলাম, বটুনের বিজেপির ছাপদা ব্যালট আত্রেই নদীর তীরে পাওয়া গেল। দেখলাম তো নির্বাচন কিভাবে হয়। এই বিডিওরা নির্বাচন করবে, এ তো দিদির বেচারা অফিসার, বিডিওর নাম এখন তাই হয়ে গেছে, বেচারা দিদির অফিসার বিডিও। এরা নির্বাচন করবে কি করে? আপনারা তো জনগণের গণতন্ত্রের চোখ কান, আপনারা তো নিজেরা দেখেছেন। এই প্রশ্ন আমাদের করার তো কোনো কারণ নেই যে এটা কি সত্যি না সত্যি না। আপনারা কি দেখেছেন যে কেন্দ্রীয় বাহিনী লোককে বলে বিজেপিকে ভোট দাও? না আপনারা দেখেছেন দেশের রাজ্যের পুলিশ থাকলে মাননীয় মুখ্যমন্ত্রীর অধীনে ওরা তৃণমূল যা বলে তাই করে। দাদা, তামিলনাড়ুর নীলগিরিতে এই কিছুক্ষণ আগে রাহুল গান্ধীর চাপাড়াও আমার ইনকাম ট্যাক্স দিয়েছিল এবং সেখানেও তল্লাশি চালিয়েছে এবং নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াড এই তল্লাশি চালিয়েছে। নির্বাচন কমিশন এই ধরনের বহু অ্যাক্টিভিটি করে। আপনাদের জ্ঞাতার্থের জন্য আমি জানিয়ে রাখি, কর্ণাটকে যখন নির্বাচন চলছিল সেই সময় মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহের কাছেও জেলার ডিএম, একটি জেলার ডিএম, আমি নাম উল্লেখ করছি না, এসেছিলেন তল্লাশি চালাতে। এটা কোনো অপরাধ নয়, এটা নিয়ম নির্বাচনের। তো গৃহমন্ত্রীর ব্যাগ যদি সার্চ হতে পারে, তো রাহুল গান্ধী কে? দাড়িভিট মামলায় ভার্চুয়ালি হাজির ছিলেন রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং এডিজি সিআইডি। সেখানে বলেছেন যে আপনাদের উচিত এজির সঙ্গে কথা বলা, উনি আইন জানেন, আমরা জানি আপনাদের উপরে চাপ থাকে, তবে চেয়ারের সম্মান রাখতে হবে। 3জনকেই উদ্দেশ্য করে মন্তব্য বিচারপতি রাজা শেখর মান্থার। দেখুন, আপনারা জানেন দাড়িভিট কাণ্ড নিয়ে কোর্টের রায়কে বারবার তৃণমূল কংগ্রেসের নির্দেশে রাজ্য সরকার সেটাকে বাইপাস করার চেষ্টা করছে। সেখান থেকে বলা হয়েছিল কোর্টের রায়ে যে এদেরকে আর্থিক সহযোগিতা দিতে হবে। এখনো পর্যন্ত কোনো পরিবার আর্থিক সহযোগিতা পায়নি। এনআইএ তদন্তের কথা দেওয়া আছে, সেই তদন্তে যে সহযোগিতা প্রয়োজন সেই সহযোগিতা রাজ্য সরকার করছে না। এখনো পর্যন্ত আমরা জানতে পারলাম না যে রাজেশ তাপসের মৃত্যুটা কিভাবে হয়েছে। এইটুকু তো জানার অধিকার আছে বাংলার মানুষের। এ দুটো তত্তাজা ছেলে বাংলা ভাষার জন্য জীবন দিয়ে দিল। এই যুগের তারা ভাষা শহীদ, বাংলা ভাষায় মাতৃভাষায় পড়বে বলে তাদের নিজেদের জীবন বলিদান করে দিল। তারা কেন মারা গেল, কিভাবে মারা গেল আমরা জানতে পারবো না? এইটুকু কি আমাদের অধিকার নেই? তবে আদালতে রাজ্য জানিয়েছে যে এনআইএকে সমস্ত তথ্য হস্তান্তর করা হয়েছে এবং এনআইএ ইতিমধ্যে মামলা রুজু করেছে বলে জানিয়েছে এনআইএর আইনজীবী। এখানে এনআইএ তো মামলা রুজু করতেই হবে যেহেতু কোর্ট নির্দেশ দিয়েছে, কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে বারবার এনআইএ তদন্তের বিরোধিতা করা, বারবার কোর্টে যাওয়া, কিন্তু এখন ঠেলার পর নাম বাবাজি, ঠেলায় পড়ে এখন বলছে যে আমরা এনআইএকে সহযোগিতা করবো।
बस शेष একটা হিন্দিতে काल से आज तक अभिषेक बंदोपाध्याय बाद में राहुल गांधी का चपार में इनकम टैक्स आना को लेकर क्या? देखिए, जो इनकम टैक्स ने ऑलरेडी क्लियर किया है कि जो इनकम टैक्स का छापा पड़ा है अभिषेक बनर्जी की चौपर में, उस समय पड़ा है जब अभिषेक बनर्जी नहीं थे, जब थे उस समय नहीं पड़ा। तो ये इलेक्शन कमीशन की जो निर्देश है उसके कारण हुआ है। और जो इनकम टैक्स है, सारी संस्थाएं अभी, सिर्फ इनकम टैक्स नहीं, सारी संस्थाएं अभी इलेक्शन कमीशन के अंडर है। तो इलेक्शन कमीशन जो बोलेगा वो करना इनका काम है, ड्यूटी है। तो जो बोल रहे हैं इलेक्शन कमीशन, ड्यूटी वो निभा रहे हैं। দেখুন, এটা আমাদের জেলার জন্য বিরাট প্রাপ্তি বলে আমার মনে হয়। আজকে বিকেল 5টার সময় বালুরঘাট থেকে দিল্লি হয়ে ভাটিন্ডা এই ট্রেন চালু হচ্ছে এবং ঝাঁ চকচকে ট্রেন এসে পৌঁছেছে। আমাদের বিশ্বাস এই জেলাবাসীর এরপরে বহুদিনের স্বপ্ন পূর্ণ হবে এবং এই এলাকার ব্যবসা বাণিজ্য, আমি কালকে ডোর টু ডোরে বেরিয়েছিলাম, গতকাল কি গত পরশু, তখনই একজন ব্যবসায়ী আমাকে বললেন হাত ধরে, দাদা এটা যে আমাদের কী উপকার হলো, আমরা সরাসরি দিল্লি থেকে এখন মাল আনতে পারবো। এই যে এই এলাকার মানুষের, জেলাবাসীর যে উন্নতি হচ্ছে, এবং আমি কথা দিয়েছিলাম যে আপনারা আমাকে দিল্লি পাঠিয়েছেন 19-এ, আমি আপনাদেরকে দিল্লি পাঠানোর ব্যবস্থা করব, সেই কথা রাখতে পেরেছি। আমরা সেই জন্য আনন্দিত। এবং কালকে রেলমন্ত্রীর সাথেও আমার কথা হয়েছে, মাননীয় রেলমন্ত্রী ফোন করেছিলেন। দুটো স্টপেজ নিয়ে কনফিউশন তৈরি করার চেষ্টা করেছিল আমাদের বিরোধীরা, যে বুনিয়াদপুর আর গঙ্গারামপুরে স্টপেজ থাকবে না এরকম অপপ্রচার করা হয়েছিল। কোনো অপপ্রচারে কান দেবেন না। সুকান্ত মজুমদার যতক্ষণ আছে কোনো চিন্তা নেই, বুনিয়াদপুরেও ট্রেন স্টপেজ পাবে, গঙ্গারামপুরেও ট্রেন। উত্তর মালদার মানুষরা এটাতে কতটা উপকৃত হবে? কারণ একদিকে আমরা দেখেছি মালদা এটা নিয়ে ইতিমধ্যে একটা আন্দোলন শুরু হয়েছে। দেখুন, মালদার লোকেদেরও কোনো ক্ষতি নেই এরপর, এবং উত্তর মালদার লোকেরাও এখান দিয়ে আপনার এটাকে অ্যাভেল করতে পারবে। উত্তর মালদার গাজলের লোকেরা এই সুযোগ সুবিধা পাবে। তো স্বাভাবিকভাবে মানুষের উপকার হবে। মালদারও তো, মালদা মানে তো শুধু মালদা শহর না, মালদা মানে পুরো মালদা জেলা, তো মালদা জেলারও এর ফলে লাভ হবে।